রিহ্যাবের যে এবছরের মেলাটা নয়, রিহ্যাব রিয়েল এস্টেট সেক্টরে দীর্ঘদিন যাবত তারা এই ফেয়ারটা আয়োজন করে থাকে। আমি মনে করি এই ফেয়ারটা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্য যেমন, আবার যারা ক্রেতা যারা তাদের জন্য একটা চমৎকার অপরচুনিটি। কারণ এটা অনেকে আমাদের এখন দেশের যে সার্বিক ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম আদার্স, সেখানে এক একটা কোম্পানি এক একটা ডেস্টিনেশন একটা অফিস, সেখানে ক্রেতাদের গিয়ে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কালেক্ট করে ভেরি টাফ। বাট রিহ্যাব যেটা করে প্রতি বছর দেশের মধ্যে চিটং একটা করে, ঢাকাতে একটা বড় ফেয়ার করে। তো একই আমব্রেলার নিচে যখন এই প্রতিটা রিয়েল এস্টেট কোম্পানি থাকে, সেক্ষেত্রে ক্রেতাদের একটা সুবিধা হয় যে তারা প্রত্যেকটা কোম্পানিকে ভিজিট করে এবং তাদের কাঙ্ক্ষিত যে আবাসন, সেটা প্লট অফ ফ্ল্যাট যেটা হোক, তাদের পেতে সুবিধা হয়। এটা আমি মনে করি রিহ্যাবের একটা চমৎকার উদ্যোগ। রিয়েল এস্টেট সেক্টরের দীর্ঘদিন যাত্রা করে এসে এবং তারা শুধু দেশের নয়, দেশের বাইরেও তারা এই ফেয়ারগুলো করে থাকে। আমেরিকাতে অনেক বছর করেছে, ইউকেতে করেছে, মিডল ইস্টে করেছে। তো আমি মনে করি চমৎকার একটা উইন অপরচুনিটি আপনার মালিক এবং রেজিস্টার্ড কোম্পানি এবং ক্রেতাদের জন্য। আলটিমেটলি লাস্ট আমি যদি বলি লাস্ট 30-35 ইয়ার্সে এই দেশের যে আবাসন খাতের, তো জানেন যে একটা প্রকট একটা সমস্যা আছে আমাদের। সেটা শুধু ঢাকাতে নয়, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের আবাসন একটা বড় সংকট। কিন্তু গত 35 আমি ধরেন অ্যাবাউট 35 ইয়ার্স এই ট্রেডে আছি, বা তারও কিছুদিন আগের থেকে লাস্ট 40 ইয়ার্স চিন্তা করি এই সেক্টরে যে আবাসনের যে উন্নয়ন যেটা হয়েছে, সেটা বলবো অভূতপূর্ব, অসাধারণ। আবাসন শিল্পের আপনার রিহ্যাব রিলেটেড যে কোম্পানিগুলো আছে এবং এর বাইরেও অনেকেই আছে, তারা গত 25 থেকে 30 বছরের মধ্যে এই দেশের উন্নয়ন হয়েছে। আপনারা দেখছেন যে ঢাকা শহর আগে কী ছিল, এখন যে প্রত্যেকটা এরিয়াতেই যে চমৎকার সব বিল্ডিং হয়েছে এবং আমি মনে করি যে অনেক সুন্দর পরিকল্পিতভাবে হয়েছে এবং সেটা কিন্তু এই আবাসন এই ব্যবসায়ীদের হাত ধরে হয়েছে। আর যদি বসুন্ধরার কথা বলেন, আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছিল 1987 থেকে এবং আমাদের মেইন যে প্রজেক্ট ছিল সেটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, সেটা বসুন্ধরার বাইরের পাশে আমরা যেটা বলি। তো এখানে অ্যাবাউট এখন আমাদের প্রায় 14,000 বিঘের প্রবন্ধের এই প্রজেক্টটা। আপনারা জানেন যে বাংলাদেশ প্রেক্ষাপটে এই প্রজেক্ট যে সাইজ এবং তার যে টোটাল যে আপনার অ্যামিনিটিস যেগুলো আছে, মানে বসবাস উপযোগী করার যে সমস্ত অ্যামিনিটিসগুলো দরকার, আমরা ক্রমান্বয়ে আমরা সেটা করার চেষ্টা করছি। আমাদের যদি মনে করেন যে এখানে সব ফ্যাসিলিটিস মিলে যে একটা মানে আদর্শ আবাসিক এলাকায় যেগুলো দরকার, আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, আপনার রোড কার, গ্রিনারিজ, সিকিউরিটি অ্যান্ড সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি যে দেশের প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য, এবং সেটা আমরা করে দেখিয়েছি। এটার পাশাপাশি আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, সেগুলো আমরা সাকসেসফুলি হ্যান্ডওভার করেছি বা সামনে করব। আর এই প্রজেক্টে গিয়ে এখনও আমাদের প্ল্যানিং শেষ হয়নি। আমাদের আগামীতে আরও অনেকগুলো প্ল্যান আমাদের হাতে আছে। যেমন এর মধ্যে আমাদের রিসেন্টলি একটা পার্ক ওপেন করেছে, আপনারা দেখেছেন। আর আগামীতে আরও আমাদের 3টে পার্ক বিগ সাইজ আমাদের সামনে আসবে আশা করি, এবং আমাদের একটা গল্ফ আসছে। আপনারা জানেন যে 300 বিঘার মধ্যে আমরা একটা স্পোর্টস সিটি করেছি। সেখানে আপনার বাংলাদেশের যে প্রচলিত যে খেলাগুলো, এর পাশাপাশি বাইরের বিদেশি যে খেলাগুলোর মধ্যে তো এখন আমরা একটা প্যাডেল টেনিস নিয়ে এসেছি। 16টা কোর্ট আমার এখানে আছে, সেটা আমাদের একটা নতুন ক্রেজ ইয়াং জেনারেশন তৈরি হয়েছে এবং আমাদের দেখানো অনেকেই শুরু করেছে। এটা ভালো, আমরা ঠিক সবাইকে স্বাগত জানাইছি। আমাদের হাত ধরে হলো যে দেশে নতুন খেলাগুলোর প্রচলন শুরু হোক। আর এর মধ্যে আমাদের জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আমরা যে আমেরিকার যে চেইন গোল্ড জিম আমরা করেছি, একটা 3টে ফ্লোর নিয়ে, সেখানে আপনার অলিম্পিক স্ট্যান্ডার্ডের সুইমিং পুলও আছে 2টো। আমরা এখানে একটা জুলকান করেছি, যেখানে জুডো, কারাটে এবং আদার্স গেমসগুলো আছে। আর এর সাথে সাথে আমাদের যেটা বললাম যে পার্কের মধ্যে আমাদের 3টে পার্ক হচ্ছে আমাদের অ্যামিউজমেন্ট পার্ক, আর একটা হচ্ছে আমাদের ওয়াটার পার্ক, একটা 300 ফিট রাস্তায় ঘিরে। তো এই জিনিসগুলো আশা করতেছি আমাদের আগামী 2026-এর মধ্যেই একটা দৃশ্যমান হয়ে যাবে, এবং এর মধ্যে 1-2টো পার্ক হয়তো বা আমরা ওপেন করে ফেলবো এর মধ্যে। আর আমাদের গল্ফ যেটা এনেছি, যে টপ গল্ফ, যেটা আমাদের দেশে প্রথম আমরা নিয়ে এসেছি, এবং আশা করি সেই গল্ফটাও আমরা 2026-এর জুনের মধ্যে হয়তো আমরা ওপেন করে ফেলবো। তো আবাসন খাতে আমাদের এখনও চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয় সবসময় চিন্তা করেন যে যেহেতু
আবাসন বসুন্ধরা বাংলাদেশের আবাসন যদি চিন্তা করে প্রথমে আমাদের বসুন্ধরার নামটা চলে আসে, যেহেতু আমাদের নেম অ্যান্ড ফ্রেমটা ওই জায়গায় পৌঁছে গেছে। তো আমাদের ম্যানেজমেন্টের সবসময় চেষ্টা থাকে যে আমরা আরো বেটার কিছু দিতে পারি কিনা। আর আরেকটা কথা বলেছেন যে আবাসনের যে বর্তমান যে জায়গাটা, সেটা শুধু নট অনলি যে ঢাকা শহর কেন্দ্রিক, এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী একটা ব্যাপক একটা চাহিদা আছে। তো চাহিদা থাকলেও আমাদের সেই বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যেভাবে কাজ হওয়ার কথা কিছু কিছু বিক্ষিপ্ত কোম্পানি করছে, বাট আমার মনে হয় সারা বাংলাদেশ ব্যাপী এইটাকে আরো এক্সপ্লোর করার একটা অপরচুনিটি রয়ে গেছে। সামনে হয়তো বা আরো অনেক কোম্পানি এগিয়ে আসবে। চিটাগং বেশ কিছু কোম্পানি কাজ করছে, রাজশাহীতে কিছু কোম্পানি কাজ করছে, খুলনাতে কাজ করছে। জার্মানিরা আগের দিনগুলো আবাসনের জন্য ভালোই হবে আশা করি। ল্যান্ড প্রজেক্টে আমাদের তেমন কোনো অপরচুনিটি এখন খুব নেই। আপনারা জানেন যে ঢাকা শহরের যে জায়গাগুলো এক্সটেন্ড হওয়ার কথা ছিল, এদিকে যদি আমি দক্ষিণের কথা চিন্তা করি, আমাদের কেরানীগঞ্জ পেজ, ওখানে আমাদের 4টা প্রজেক্ট, সেখানে খুব বেশি এক্সপানশন যারা করবো নেই। কিন্তু আমাদের তো রিয়েল এস্টেটে আমাদের হয়তো কিছু আমাদের প্ল্যানিং আছে, আমাদের বসুন্ধরা কেন্দ্রিক আমাদের কিছু কন্ডোমিনিয়াম করার আমাদের প্ল্যানিং আছে। আমরা তো খুব শীঘ্রই হয়তো দেশের ইকোনমি আপনারা জানেন যে একটু ডাউন ট্র্যাক চলছে। তো আমার মনে হয় এই বিষয়গুলোকে আমার মাথায় রেখে হয়তো ওদের ভবিষ্যতে হয়তো নেক্সট ইয়ার অথবা ওদের 2-3 ইয়ার্সের মধ্যে আমরা একটু ব্যাপক আকারে কিছু কন্ডোমিনিয়াম করার মতো প্ল্যানিং আছে। কারণ আমরা জানি যে একটু সাশ্রয় মূল্য আমরা দেওয়ার চেষ্টা করবো, কারণ এখন অন্য বস্ত্র বাসস্থান, এই বাসস্থানটা কিন্তু এখন আমাদের বাংলাদেশের একটা সবারই একটা কাঙ্ক্ষিত একটা বিষয়। সবাই চায় যে তাদের একটা নিজস্ব মাথা গোঁজা একটা ঠাই হোক। তো আমরা সেই কথা বিবেচনা রেখেই আমাদের বসুন্ধরার মধ্যেই বা বসুন্ধরার বিভিন্ন ব্লকে আমাদের কিছু প্ল্যানিং আছে যে আমরা কিছু কন্ডোমিনিয়াম টাইপের অ্যাপার্টমেন্ট করবো আর কি, যে আমাদের আবাসনে বা আমাদের যে টেকসইয়ের বিষয়টা একটা কোশ্চেন এসে দাঁড়িয়েছে। কারণ এখন বেশ কদিন খুব আলোচিত ইস্যু যে আমাদের ভূমিকম্প নিয়ে বেশ আমরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, খুব ভীত আমরা, বিশেষ করে আমাদের ঢাকা শহরে যারা আমরা আছি। তো এখানে একটা জিনিস আমার খুব মনে হয় যে এটা যারা ডেভেলপমেন্ট ব্যবসা যারা করেন, যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন, তাদের যেমন দায়ী আছে এবং আমি মনে করি তারাও নিশ্চয়ই সেটা পালন করেন। কিন্তু এর পাশাপাশি আমরা সবচেয়ে যেমন সবসময় বলে থাকি যে যারা নাকি আমাদের রেগুলেটরি বডি যারা আছে, তাদের এটা সবচেয়ে বড় দায় যে আমাদের যতগুলো রিয়েল এস্টেট কোম্পানিগুলো যারা রিহাব মেম্বার্স আছে এবং তার বাইরেও প্রচুর আছে যারা ডেভেলপ করছে, আমরা সবাইকে কি আমরা এই যারা রেগুলেটরি বডি, আমি যদি মনে করি রাজীব মনে করি উদ্যোক্তা মন্ত্রণালয় রিলেটেড আরও কিছু বডি আছে, তারা এটা প্রপারলি এটাকে তারা মনিটরিং করেন কিনা, এই জায়গাটা আমাদের কোশ্চেনগুলো থেকে যায়। তো যদি আমাদের সেই রেগুলেটরি বডিটা গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা সেক্টরে তাদেরকে যদি একটু সক্রিয় করা যায় এবং প্রত্যেকটার সাথে যদি একটু সভা সেমিনার তাদের একটু সচেতনতার মধ্যে নিয়ে আসা যায় এই কোম্পানিগুলোতে, এবং এই কোম্পানির বাইরেও যারা প্রাইভেটভাবে ডেভেলপ করে, এই সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে নিয়ে তাদেরকে একটা এই যে সামনে যে দিনগুলো আমাদের কী হতে পারে এই লিসনগুলো তাদেরকে দিতে হবে এবং তাদেরকে প্রপারলি এডুকেটেড করতে হবে। তবেই মনে হয় যে আমাদের টেকসই যে আবাসনের কথা যেটা ভাবছি বা আমাদের যে ফিউচার যে থ্রেটগুলো আসবে সেই থ্রেটগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো। তো আমি আবারও কথাটা বলবো যে আমাদের যে সমস্ত কোম্পানিগুলি আছে নিশ্চয়ই তার দায়িত্বশীল, তারা ভালো কাজ করছে। তা না হলে গত লাস্ট যে বড় ভূমিকম্পটা হয়ে গেল, যে পরিমাণ আমরা ভেবেছিলাম যে আমাদের ঢাকা শহরে যে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আমার মনে হয় সেই তুলনায় কিছু হয়নি। তবে এটা আমাদের লিসন যে সামনের দিনগুলোতে আমরা যারাই ব্যক্তি পর্যায়ে করি অথবা আমরা কোম্পানি থেকে আমরা করি, তাদেরকে আর সতর্ক হয়ে করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যারা নাকি এই কোম্পানিগুলো এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপ করবে, তাদেরকে রেগুলেটরি বডিগুলোকে মনিটরিং প্রপারলি করতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট।